এটা সাউন্ডটা চেক করি। আসসালামু আলাইকুম। বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফিডেন্সে আজকে 36তম বিসিএস এর ইংলিশ প্রশ্নে সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। একটা সলিউশন বলতে একটু অ্যানালাইসিস করা হবে প্রশ্নগুলো। যারা নতুন স্টুডেন্ট আছেন, প্রশ্ন কেমন হয়, ওই প্রশ্নগুলোর অ্যাপ্রোপ্রিয়েট এবং যথাযথ অ্যান্সার এবং অ্যানালাইসিস আমরা করব। প্রশ্ন কোন আঙ্গিকে হতে পারে, কেমন হতে পারে। আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু হেল্প করবেন, জানাবেন। কে কোথায় থেকে শুনতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন। ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আমরা সবাই যেন একটু উপকৃত হয়। আমি এম এ রবিউল সরকার স্যার আছি আপনাদের সাথে আজকে এই সলিউশন পার্টে বা অ্যানালাইসিস পার্টে। ওকে, ধন্যবাদ। 46তম প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো হয়েছে, কিছু প্রশ্ন একটু ডিপ্লোম্যাটিক হয়েছে, কিছু প্রশ্ন খুবই ইজি হয়েছে, কিছু প্রশ্ন একটু হার্ড এভারেজ এরকম। তবে আশা করি আমাদের স্টুডেন্টরা যেখানে যে প্রান্ত থেকে শুনছেন প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছেন, ভালোই অ্যান্সার দিতে পারছেন। যারা আমাদের ক্লাস রেগুলার করেছেন, আপনারা নিজেরা হয়তো জানেন ক্লাসরুম থেকে আমাদের পড়ানো থেকে কতগুলো প্রশ্ন হুবহু আসছে, সেটা আপনারা নিজেরা মূল্যায়ন করবেন যারা আমার ক্লাস বিভিন্ন ব্রাঞ্চে করেছেন। ওকে, আমরা প্রথমেই দেখে নেই ফার্স্ট ওয়ান। এই প্রশ্নটা একটা খুব ডিপ্লোম্যাটিক একটা প্রশ্ন এবং কনফিউশনাল একটা প্রশ্ন আসছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, মানে কোন ওয়ার্ডটা ভার্ব হিসাবে ইউজ করা যেতে পারে। তো আমরা সাধারণত অ্যান্সার দাগিয়েছি হলো কারেক্ট অ্যান্সার সলিউশন করছি হলো এই অ্যান্সারটা সুগার। এখানে জেনে রাখতে হবে এই দুইটা ওয়ার্ডই ভার্ব হিসাবে ইউজ হতে পারে। পিএসসি তাদের পছন্দ মতো এখান থেকে অ্যান্সার নেবে, কারণ আমরা অ্যান্সার জানি না তারা কোনটা নেবে। তবে দুইটা ওয়ার্ডই নাউন, দুইটা ওয়ার্ডই ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে। তবে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই সুগার শব্দটা নাউন আর সুগার শব্দটাই আবার ভার্ব। সুগার শব্দের যখন ভার্ব হয়, এটার অর্থ হয় কি? এটার অর্থ হয় চিনি, চিনি মিক্স করা, মিশানো, অথবা কোনো কিছুকে মিষ্টি করা, সুইটেন। আর সেন্ট মানে বালি, এটা যখন আপনি ভার্ব করবেন, কোনো কিছু পলিশ করা, মসৃণ করা, অর্থটা পরিবর্তন হয়ে যায়। তো দুইটা প্রশ্ন ভার্ব হতে পারলেও তো এই প্রশ্নটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা ধরে নিতে পারি এই অ্যান্সারটা ইনশাল্লাহ কারেক্ট হবে আপনাদের যারা দাগাইতে পারছেন। দুইটা প্রশ্নই হয়, তবে অর্থের দিক দিয়ে সুগার মানে চিনি, চিনি মিশানো, আর স্যান্ড মানে বালি, কোনো কিছু মসৃণ করা, ভার্বতে অর্থের পরিবর্তন হয়ে যায়, মরফিমটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা অ্যান্সার এটা সিলেক্ট করব। আর বাকি ওয়ার্ডগুলো মিডিয়া, মোবাইল, এইগুলো হলো নাউন, ভার্বতে ব্যবহার হয় না। দুইটা ওয়ার্ড ব্যবহার হয়, তবে আমরা অ্যান্সার সুগার সিলেক্ট করছি এবং এটা ইনশাল্লাহ অ্যান্সার হবে। পরের প্রশ্ন, এই প্রশ্নে বলা হয়েছে এই লাইক শব্দটা ইউজ করা আছে। এই লাইক শব্দটা কাউকে পছন্দ করা ভার্ব অর্থে ব্যবহার হয়, নাউন অর্থে ব্যবহার হয়, অনেক অর্থে ব্যবহার হতে পারে। এখানে প্রশ্নগুলোর মধ্যে বলা হয়েছে ভার্ব। এখানে এই লাইক শব্দটা অ্যাজ এ ইউজড অ্যাজ এ প্রেপোজিশন, প্রেপোজিশন অর্থে ব্যবহার হয়েছে কোন সেন্টেন্সে? তো আমরা এখানে যদি দেখি এই লাইক শব্দটা হলো এখানে প্রেপোজিশন, কারণ আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে, নাউন অথবা নাউন ফ্রেজ বসে। আর এখানে তো এটা দেখা যাচ্ছে ভার্ব, আর এখানে যে প্রয়োগ দেখা গেছে, এখানে একটা ক্লজ, এই পাশে একটা ক্লজ, তার মানে এটা অনেকটা কনজাংশনের মতো কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে এই অ্যান্সার গুলো কারেক্ট না। ওকে,
তার মানে অ্যান্সারটা আমরা সিলেক্ট করব হলো এই অ্যান্সারটা। এই যে দেখেন লাইক মতো, আমরা জানি এস আর হলো লাইক প্রেপোজিশন হিসাবে ব্যবহার হতে পারে মতো, এটাও মতো। যদি এস একজন শিল্পী গান গাবে, একজন শিল্পী গান গাবে, আপনি বলবেন সে শিল্পীর মতোই গান গাচ্ছে, তাহলে বলতে হবে অ্যাজ এ সিঙ্গার, অর্থাৎ যিনি সিঙ্গার উনি সিঙ্গারের মতো গান গায়, তার প্রফেশন সিঙ্গার, সিঙ্গারের মতো গান গাচ্ছে, মানে রিয়েলিটি তাই। আর এটা প্রকৃতপক্ষে না কিন্তু মতো, প্রকৃতপক্ষে না কিন্তু মতো। আপনারা আমাকে বললেন স্যার একটা গান শোনান, আমার প্রফেশন তো আমি গান গাওয়া না, আমি সিঙ্গার না, তা আমি শিক্ষক, এখন আমি গান গাইলাম আপনাদের ভালো লাগলো, আপনি বললেন স্যার শিক্ষকের শিল্পীর মতোই গান গাচ্ছে, তাহলে আমার ক্ষেত্রে লাইক আ সিঙ্গার হবে, আমি সিঙ্গার না কিন্তু সিঙ্গারের মতো, আসলে আমি সিঙ্গার না। এরকম মতো হতে আমরা লাইক শব্দটা ইউজ করি, তখন প্রেপোজিশন হতে লাইক ব্যবহার হতে পারে। এই সেন্টেন্সটা দেখেন, হি ক্লাইম্বড দ্য ট্রি, গাছে উঠলো, কার মতো? কিন্তু সে কিন্তু আসলে বিড়াল না, বিড়ালের মতো, কিন্তু যা তা হলো এস ব্যবহার করবেন, আর মতো আসলেই না, তাহলে এস ব্যবহার হবে। আশা করি বিষয়টা মনে বুঝতে পারছেন আপনারা। সুন্দর একটা প্রশ্ন। হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, বলছে আন্ডারলাইন ওয়ার্ডগুলোর মধ্যে এই ফলোইংটা কি? আপনারা যারা আমার ক্লাস করেছিলেন বিভিন্ন ক্লাসে একদম বোর্ডে হুবাহুব লিখে দিয়েছিলাম এই ফলোইং ওয়ার্ডটা এভাবে, ফলোইং, কনসার্নিং, এরকম রিগার্ডিং, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এই শব্দগুলো এক্সক্লুডিং, ডিউরিং, এরকম শব্দ, কনসিডারিং, এই হলো কনসিডারিং, ডিউরিং, এরকম শব্দ আমরা একটা তালিকা লিখে দিছি একদম বোর্ডে হুবাহুব, যে আমরা বলছি এগুলো হলো পার্টিসিপল প্রেপোজিশন। তো পরীক্ষায় এখান থেকে এই প্রশ্নটাই হুবাহুব আসে, যারা আমাদের ক্লাস করেছেন আপনারা পেয়েছেন, খাতায় এখনো লেখা আছে প্রুফ। তো এই প্রশ্নটা আসছে হুবাহুব এখান থেকে। তাহলে কনসিডারিং, রিগার্ডিং, ফলোইং, ইনক্লুডিং, এক্সক্লুডিং, ডিউরিং কি? চোখ বন্ধ করে বলবেন, এরা হলো প্রেপোজিশন। এই প্রেপোজিশন গুলোর নাম হলো পার্টিসিপল প্রেপোজিশন, পার্টিসিপল প্রেপোজিশন। এই শব্দগুলো তালিকা মুখস্থ রাখবেন, ভবিষ্যতে আরো পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। 35তম বিসিএস থেকে শুরু করে এখন যাবত যত প্রশ্ন আসছে, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই জায়গা থেকে। এই ইনক্লুডিং আসে, রিগার্ডিং আসে, কনসার্নিং আসে, কনসিডারিং আসে, রিগার্ডিং আসে, আর এবার আসছে হলো ফলোইং, ফলোইং এর আগের বারও আসছে। এগুলো পার্টিসিপল প্রেপোজিশন হিসেবে ইউজ হবে, এটার নাম হলো পার্টিসিপল প্রেপোজিশন। আশা করি বুঝতে পারছেন। পরের প্রশ্নটা আসছে, রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। যদি আমরা এই প্রশ্নটা বিশ্লেষণ করি, সিম্পল লজিক, এই হলো ভার্ব, ভার্বের আগের অংশটার নাম হলো সাবজেক্ট, ভার্বের আগের অংশটার নাম হলো সাবজেক্ট, ভার্বের আগের অংশটার নাম হলো সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ড বসে এটা নাউন হয়, নাউনের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, অর্থাৎ একাধিক ওয়ার্ড যদি নাউনের কাজ করে এটা নাউন ফ্রেজ। আমরা আপনাদেরকে শিখাইছিলাম ফ্রেজের ক্লাসে, নাউন ফ্রেজ সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, এমনকি কমপ্লিমেন্টের স্থানেও বসতে পারে। তাহলে সাবজেক্ট আর অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে এটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। তার মানে হলো এটা সাধারণত জেরান্ট, জেরান্ট সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, প্রেপোজিশনের পরে বসতে পারে, ডিটারমিনারের পরেও বসতে পারে, জেরান্ট। তো জিরান্ডের আমরা জানি আরেক নাম হলো নাউন, নাউনের আরেক নাম হলো জিরান। তো এখানে যেহেতু জিরান চাই নাই, চাইছে হলো ফ্রেজ, তাহলে আমরা বলবো এটা নাউন ফ্রেজ, যেহেতু একাধিক ওয়ার্ড নাউনের অবস্থান দখল করেছে, নাউনের কাজ করেছে,
আপনি এই জাতীয় সেন্টেন্স যদি বলেন ঠিক একই রকম ভাবে ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং, যেহেতু এটা ভার্ব আর আগেরটা হলো সাবজেক্ট, তার মানে এটা নাউন ফ্রেজ। তার মানে হলো এটা নাউন ফ্রেজ। সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে এটা নাউন ফ্রেজ হবে, অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে এটা নাউন ফ্রেজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, যারা যেখান থেকে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বললাম, প্রশ্নগুলো বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। পরের প্রশ্ন নিয়ে আমরা কথা বলি। পরের প্রশ্নটা দেওয়া আছে, দেখেন এই গ্যাপটা আমরা ফিল আপ করতে হবে কারেক্ট ওয়ার্ড দিয়ে। হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, মানে কান্না, কষ্টে দুঃখে আমরা যদি খুব আর্তনাদ করি, একটু মৃদু শব্দ করে, এটাকে গ্রোনিং বলা হয়। এখন আমরা কি করব, এটা যেহেতু হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, তার মানে এখানে অ্যান্সারটা আমাদের দরকার ছিল এই টাইপের হওয়া, বিং ইনজুরিড। এই অ্যান্সারটা একটু বেশি কারেক্ট ছিল আমাদের জন্য, বিং ইনজুরিড। যেহেতু বিং ইনজুরিড নেই, বি আছে, তাহলে এটা আমরা দাগাইতে পারবো না। তাহলে আমরা দাগাবো হলো ইনজুরিড, কারণ আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি। যেমন এক্সাইটেড, দে ওয়েন্ট দেয়ার, সেখানে গিয়েছিল, এক্সাইটেড। ইনজুরিড পাস্ট পার্টিসিপল, এখানে বিংটা উজ্জ্বল রাখার সিস্টেম আছে। শুধু যদি অপশনের দুইটাই থাকতো, ইনজুরিড আর হলো বিং ইনজুরিড, আমরা বিং ইনজুরিড কে অ্যান্সার করতাম। যেহেতু এটা নাই, আমরা পাস্ট পার্টিসিপলটা অ্যান্সার দাগাইতে পারবো। এক্সাইটেড, দে ওয়েন্ট দেয়ার। ইনজুরিড, ইনজুরিড, হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। এই শব্দগুলো আমরা লিখতে পারবো, পাস্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে। তার মানে আমরা অ্যান্সার এখানে পাইছি হলো ইনজুরিড। আবারও বলছি, যদি এখানে বিং ইনজুরিড থাকতো এটা অ্যান্সার দিতে পারতাম, যেহেতু এখানে নাই, এই অ্যান্সারটা দেওয়া যাবে না, ইনকারেক্ট। ওকে, আর পরের শব্দটা একদম হুবহুব মুখস্থ করে দিতে হবে, এটা বোঝানোর কিছুই নাই, সহজ বাক্য। এখানে বলছে হলো, এটা যারাদের মুখস্থ ছিল তারা পারবেন, আমার যে অবস্থা আপনারা একই অবস্থা। বাই এন্ড লার্জ মানে কি? বাই এন্ড লার্জ মানে কি? অন দা হোল, পুরোটা, সম্পূর্ণ, পুরোটা একত্রে, সম্পূর্ণটা, সম্পূর্ণরূপে। অন দা হোল, সম্পূর্ণভাবে, সম্পূর্ণরূপে, এই অর্থে ব্যবহার হবে অন দা হোল। এটা একটা ফ্রেজ, এবং ফ্রেজ এন্ড ইডিয়মস এটা মুখস্থ বিদ্যা, ভোকাবুলারির মতো। এখানে আমি বুঝিয়ে আপনাকে কিছু করতে পারবো না। পরের প্রশ্ন, হি ওয়েন্ট ব্যাক, এই শব্দটা মুখস্থ, ভোকাবুলারির মতো মুখস্থ রাখতে হবে। ওয়েন্ট ব্যাক তার মানে হলো উইথড্র, উইথড্র মানে তুলে নেওয়া। ড্র ব্যাক, ওয়েন্ট ব্যাক মানে হলো সে তার প্রমিস তুলে নিয়েছে। ওয়েন্ট ব্যাক তার মানে হলো উইথড্র, তুলে নেওয়া। এটা অনেকটা ভোকাবুলারির মতো মুখস্থ জানতে হবে আপনাকে। আমরা যেমন বলি লুকস ডাউন আপন, কাউকে ঘৃণা করা। লুক আপ টু, কাউকে সম্মান করা। ব্রিং আপ, কাউকে লালন পালন করা। ঠিক একই রকম ভাবে গো ব্যাক, ফিরে নেওয়া, ফিরে তুলে নেওয়া, উত্তোলন করে নেওয়া, এরকম শব্দ অর্থ আমরা ব্যবহার করি উইথড্র মানে ওয়েন্ট ব্যাক। এটা অনেকটা ভোকাবুলারির মতো মুখস্থ থাকতে হবে। ফ্রেজ এন্ড ইডমস মুখস্থ বিদ্যা ছাড়া কোনো উপায় নেই। ভোকাবুলারি, ফ্রেজ এন্ড ইডমস প্রচুর মুখস্থ করবেন। ওকে, পরের প্রশ্নতে আমরা যেতে পারি। এটাও একটা ফ্রেজ এন্ড ইডমস আসছে। দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তার মানে কি? ব্যাগ থেকে
বিড়াল বের হওয়ার কথা বলছে, মানে থলের বিড়াল বের হয়ে গেছে, আমরা মজা করে ফান করে বলি। ধরেন মুখ দিয়ে যদি মুখ ফুসকে সত্যি কথা বের হয়ে যায়, আপনি বলতে চাচ্ছিলেন না, কোনো ক্রমে কথা বের হয়ে গেছে, তো আমরা বলি থলে থেকে কি বিড়াল বের হয়ে গেছে। তো এই জায়গায় ঠিক এই কথাটাই বলছে, ক্যাট আউট দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট দ্য ব্যাগ। তার মানে কি, গোপন কোনো কথা বলতে গেছেন, মুখ ফুসকে কেয়ারলেসলি বের হয়ে গেছে মুখ থেকে কোন একটা সিক্রেট, রিভেল দ্য সিক্রেট কেয়ারলেসলি। তার মানে কি, অবচেতন ভাবে, অসচেতন ভাবে কথা বলতে গেছেন, বলতে চান না কিন্তু বের হয়ে গেছে মুখ দিয়ে, মানে গোপন কথা বলতে চান নাই। তো এটাকে বলা হয় ক্যাট আউট অফ দ্য ব্যাগ। মানে দেখবেন মানুষ অপরাধ করলে যখন প্রশাসন বিভিন্ন ডিপার্টমেন্ট তার পিছনে লাগে, তথ্য বের করে, তখন মিডিয়া বলে যে থলের বিড়াল বের হয়ে আসছে। তো এই কথাটি এখানে বলছে, মানে রিভিল দ্য সিক্রেট আ সিক্রেট কেয়ারলেসলি। ওকে, আমরা যদি পরের প্রশ্নে যাই, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড। খেয়াল করে দেখেন, এই ম্যান সম্পর্কে এই ওয়ার্ডটা তথ্য দিছে, তার মানে এটা হলো নাউন। নাউন সম্পর্কে তথ্য দিলে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমরা একটা বেসিক থিওরি জানি, যদি কোনো ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয়, যদি কোনো ওয়ার্ড নাউন সম্পর্কে তথ্য দেয়, এটা অ্যাডজেক্টিভ হয়। আর একাধিক ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এটা একবার হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আবার কারেকশন করে দিচ্ছি, এটা নাউন, নাউন সম্পর্কে তথ্য দিলে এটা অ্যাডজেক্টিভ। আর একাধিক ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ অপশন দেওয়া আছে। যেমন দেখেন, আমরা যদি এরা জাতীয়, আপনাদের বোর্ডে এই সেন্টেন্সগুলো আমি লিখে দিয়েছিলাম, যারা আমার ক্লাস করেছেন প্রিলিমিনারিতে বিভিন্ন ব্রাঞ্চে, একদম বোর্ডে লিখে দিয়েছি এই সেন্টেন্সগুলো, এইভাবে লিখে দিয়েছি, দ্য ওয়াটার টু ড্রিঙ্ক। দলিল সহকারে আপনাদের বোর্ডে লেখা আছে, এই টু ড্রিঙ্ক ওয়াটার সম্পর্কে তথ্য দিছে। এই সেন্টেন্সটা বোর্ডে লিখে দিয়েছিলাম, দেখেন, দ্য পার্ক টু ওয়াক। যারা আমার 46 এর স্টুডেন্ট আছেন বিভিন্ন ব্রাঞ্চে, একদম বোর্ডে লিখে দিয়েছিলাম, দ্য পার্ক টু ওয়াক, দ্য ওয়াটার টু ড্রিঙ্ক, দ্য ড্রেস টু ওয়্যার, এরকম সেন্টেন্স লিখে দিয়েছিলাম। আর এখানে আসছে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড। টু ডিপেন্ড অন, কার উপর তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। হুবহু বোর্ডে ক্লাসে লিখে দিয়েছিলাম আপনাদের এই জাতীয় এক্সাম্পল, এগুলো পরীক্ষা আসে এবং হুবহু এটাই আসছে। ওকে, আমরা পরের পার্টে যদি আমরা যাই, এই এক্সাম্পলটা আমার বোর্ডে লেখা ছিল, যারা আমার ক্লাস করছেন, এই এক্সাম্পলটা হুবহু এইভাবে লিখে দিয়েছিলাম। যে এখন কথা হলো, কারো কারো মতে হতে পারে যে স্যার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় নাই কেন, এটা তো কারো কারো মতে হইতে পারে এটা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের মতো তো মনে হচ্ছে, কিন্তু এটা অ্যান্টিসিডেন্ট না। অ্যান্টিসিডেন্ট না কেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। দেখেন, এটা নাউন ক্লজ, কারণ হলো এটাকে বলা হয় নাউন ক্লজ অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ, অ্যাপোজিশন। জি ভাই, ভালো আছি, চকবাজার ব্রাঞ্চ থেকে স্যারের সাথে পরিচয়। জি জি ভাই, রিটেনে ক্লাস নিব ইনশাল্লাহ, আপনাদের দোয়া করবেন। রিটেনে ক্লাস তো আমাদের অনেক ব্রাঞ্চে আমি যাব, সব ব্রাঞ্চে তো আমরা যেতে পারি না, ইনশাল্লাহ কয়েকটা ব্রাঞ্চে আমরা যাব, দেখা হবে। এবং আমাদের যে টিচাররা ক্লাস দেবে অবশ্যই সবার দ্বারা ইনশাল্লাহ বেনিফিটেড হবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে এটা অনেকের মধ্যে প্রবলেম, যে এটা নাউন ফ্রেজই কেন হবে। অনেকে মুখস্থ করে রাখছেন, অনেকে আমরা ক্লাসে লিখে দিয়েছি নাউন ফ্রেজ দাগাইছেন। নাউন ফ্রেজ দাগাবেন এই কারণে, এটা অ্যান্টিসিডেন্ট না। একটু ক্লিয়ার বোঝেন, কারণ হলো এখানে ড্রিম আর হলো দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এটা একই জিনিস, সমান। ধরেন আমি যদি বলি শেখ হাসিনা আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, দেখেন তো আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টারটাকে শেখ হাসিনা, সমান। এটাকে অ্যাপোজিশন বলা হয়, অ্যাপোজিশনের জায়গায় নাউন বসে। আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, এই অনারেবল প্রাইম মিনিস্টার কে, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার কে শেখ হাসিনা, মানে একই ব্যক্তি, একই জনকে বলা হচ্ছে। যিনি শেখ হাসিনা উনি এখন বর্তমানে কি আমাদের প্রাইম মিনিস্টার। যদি সমান হয় এটা অ্যাপোজিশন,
আর অ্যাপোজিশনের জায়গায় যদি কোনো ক্লজ বসে এটা নাউন ক্লজ হয়। এখন কারো কারো মনে হইতে পারে যে স্যার এটা কি অ্যান্টিসিডেন্ট হতে পারতো না, এটা কি অ্যান্টিসিডেন্ট হইতে পারতো না? না, অ্যান্টিসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আমি দুইটা সেন্টেন্স লিখে একটু বুঝাই দিই। ধরেন আমি যদি বলি the news that I heard এটা কি শূন্য স্পেস করা যাবে কিছু লেখার জন্য? মানে খালি স্পেস করা যাবে কিনা? আচ্ছা যাক, এটা থাক। The news that I heard is not, একটু শুনবো কথাগুলো, ট্রু। একটা সেন্টেন্স লেখা আছে বোর্ডে দেখেন, The news that I heard is not true. এই শব্দটা দেখেন, অনেকে কারো কারো মতে যে স্যার এই সেন্টেন্সটা প্রায় কাছাকাছি, এটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অবাক করার বিষয় হলো এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা নাউন ক্লজ। কেন? এটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু এটা অ্যান্টিসিডেন্ট না, এটা অ্যাপোজিশন আর এটা অ্যান্টিসিডেন্ট। কিভাবে? এই জায়গায় যদি খেয়াল করেন, এই ভার্বটা দেখেন, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব, হার্ড শব্দটা ট্রানজিটিভ ভার্ব। দেখেন আই হার্ড, আমি শুনেছি, কি কি লাগে, কি প্রশ্নের উত্তর লাগে? অবজেক্ট লাগে। এখানে অবজেক্টটা নাই, এই অবজেক্টটা হলো এটা। তার মানে এটার সমান এটা না, এটার অবজেক্ট হলো এটা। যদি অবজেক্ট হয়, দেখেন আই হার্ড, আমি শুনেছি, কি শুনেছি? নিউজটি। এই হার্ড শব্দের অবজেক্ট হলো এই নিউজটি। যদি অবজেক্ট হয় এটা অ্যান্টিসিডেন্ট। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট যদি হয় এটা অ্যান্টিসিডেন্ট। আর এটা যদি, আর এটা দেখেন এটা অবজেক্ট না, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট দরকার নাই। তার মানে হলো এটা অ্যাপোজিশন। যদি অবজেক্ট হয় এটা অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট হলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাপোজিশন হলে এটা নাউন ক্লজ। আমরা অনেক জায়গায় এটা সলিউশন দেওয়া হয়েছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, না এটা অ্যাডজেক্টিভ ক্লজ না। আর আগে একটু সরি বলে নিচ্ছি, আমি ফাইনালি প্রথম দিন যে সলিউশনটা ছিল আমি আসতে পারিনি, যে কোনো একটা কারণে, ব্যস্ততার কারণে হোক, এই জন্য আসলে আজকে আরো আসা। ওইখানে যদি কোনো কারণে, ইমিডিয়েট কোনো কারণে, আমাদের পেন্ডিং এর কারণে, যে কারণে ভুল হয়ে থাকে, কারেকশনগুলো একটু করে নেবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স? তো সিম্পল সেন্টেন্সের একটা বড় বৈশিষ্ট্য হলো আমরা জানি একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে এটা সিম্পল সেন্টেন্স। তার মানে দেখেন এই সেন্টেন্সে গ্লিটার্স, এটা একটা ফাইনাইট ভার্ব, ইজ এটা একটা ফাইনাইট ভার্ব। এখানে অলস মানে হলো অল ইজ, এখানে অলস মানে হলো একটা ইজ আছে। আর দ্যাট ইনস ভার্বের সাথে আসবে ইয়েস, তাহলে এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তাহলে এখানে দুইটা ভার্ব পাওয়া গেল, এখানে দুইটা ভার্ব পাওয়া গেল, আর এখানে ডু অর ডাই দুইটা ভার্ব। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। আর ফাইনাইট ভার্ব এখানে শুধু একটা আছে, I saw an old man walking, এটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব দুইটা, তিনটা, চারটা, পাঁচটা থাকতে পারে, তবে সত্য হলো ফাইনাইট ভার্ব একটা থাকবে। কথাগুলো স্পষ্ট শোনা গেল কিনা আমাকে একটু জানাবেন, যারা ক্লাস করছেন বিষয়টা বুঝতে পারছেন কিনা। এটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর বাকিগুলোতে দেখেন দুইটা করে ফাইনাইট ভার্ব আছে। দেখেন এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ফাইনাইট ভার্ব সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। এটাতে দুইটা ফাইনাইট ভার্ব সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাহলে এই দুইটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই দুইটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। ডু অর ডাই দুইটা ভার্ব অর দ্বারা যুক্ত আছে, এন্ড অর বাট, ইয়েট, সো, ফর, সেমিকোলন, দেন, দেয়ারফর, এগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, একাধিক ফাইনাইট ভার্ব যুক্ত থাকলে কম্পাউন্ড সেন্টেন্স। আর যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব এটা সিম্পল সেন্টেন্স। তাই তো চাইছেন সিম্পল কারেক্ট সেন্টেন্স কোনটা, সিম্পল কোনটা, তাহলে এটা হলো কারেক্ট সেন্টেন্স। আর উপরে দুইটা হলো কমপ্লেক্স, মাঝেরটা হলো কম্পাউন্ড। সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। ওকে, পরের পার্টে যাচ্ছি। আমেন সেন্টেন্সটা চাইছে দেখেন,
কারেক্ট কমপ্লেক্স। কমপ্লেক্সের জন্য প্রথম শর্ত এই মাত্র শিখে আসে, একটা সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে আর দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। দুইটা বলতে একাধিক লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব অথবা একাধিক ফাইনাইট ভার্ব, সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। ওকে, আর যেহেতু পারসন করাপ্ট পারসন ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, ব্যক্তি নিয়ে কথা বলতেছি, রিলেটিভ প্রোনাউন হো লাগবে, রিলেটিভ প্রোনাউন হো লাগবে। এবং এটা মনে রাখবেন, রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? যাকে ইন্ডিকেট করে তারপরে বসে। রিলেটিভ প্রোনাউন তার পূর্বপদকে অনুসরণ করে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টকে অনুসরণ করে। তার মানে আমি যদি বলি দা ম্যান, এ হো দা ম্যান কে বোঝাচ্ছে। তাহলে এরকম পার্ট কোথায় আছে দেখেন, এই জায়গায় দেখেন, আমেন, এ হো আমেন কে বোঝাচ্ছে। বলছে আমেন হো ইজ করাপ্ট, তাহলে এই ম্যানটা হলো করাপ্ট। হো ইজ করাপ্ট মানে এই হো কাকে বোঝাচ্ছে? ম্যানকে বোঝাচ্ছে। এই ম্যানটা কি করতে পারে না? ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এই যে দেখেন, এটা সাবজেক্টের কাজ করছে প্লাস এটা ভার্ব, এটা সাবজেক্ট প্লাস এটা ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব, এটা সাবজেক্ট এটা ভার্ব, এটা রিলেটিভ প্রোনাউন, এটা পূর্বপদকে অনুসরণ করছে। ওকে, এখানে কিন্তু সেন্টেন্সটা বলে দিছে যে এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, মানে অন্যের সম্মান কি করতে পারে না? লাভ করতে পারে না, অর্জন করতে পারে না। সে অন্যকে সম্মান করে এই কথাটা বলে নাই কিন্তু, মানে তাকে কেউ সম্মান করে না, সে কারো সম্মান অর্জন করতে পারে না। তাহলে সেন্টেন্সের অর্থ যদি চিন্তা করেন, এই সেন্টেন্সটা কারেক্ট। ওকে, মানে কমপ্লেক্স সেন্টেন্স। বেটার, এ হলো দেন, তার মানে হলো কম্পারেটিভ ডিগ্রি, চাইছে হলো পজিটিভ ডিগ্রি। দেখেন বুঝেন কিনা, সহজ কথা, চাইছে হলো পজিটিভ ডিগ্রি আর দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে অন্য কোথাও কোনো সমস্যা নাই, কিছু সমস্যা দেওয়া আছে। দেখেন এখান থেকে যদি বলি ইজ দেয়ার এনি প্লেয়ার, ইজ দিয়ে ইজ দেওয়া আছে আর এখানে প্লেয়ার সিঙ্গুলার। ইন দিস টিম হু ইজ এস গুড এস জামান। কম্পারেটিভ পজিটিভ ডিগ্রিতে এস থাকবে, আর এখানে কারেকশনটা হলো ইজ, বলছে এনি আদার প্লেয়ার, আর এটাতে এস তো নাই। বেস্ট তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য, দা বেস্ট, তাহলে সুযোগ নাই কোনো। এখানে বেশি দূরে যাওয়ার দরকার নেই, বেস্ট যেহেতু আছে এটা এমনি বাদ দিয়ে দিতে পারবেন। আর এখানে বলা হয়েছে প্লেয়ার্স, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তো ইজ হয় কিভাবে? তাহলে এটা এমনি বাদ চলে যাচ্ছে। আর এখানে বলছে প্লেয়ার সিঙ্গুলার, তো এখানে আর হয় কিভাবে? ইজ হওয়ার কথা ছিল। তার মানে কি চাইছে হলো তারা পজিটিভ, তো এখানে পাইছেন সুপারলেটিভ, এটা ভুল। এখানে হলো প্লেয়ার্স, এখানে হলো ইজ, তাহলে ভুল। এখানে হলো প্লেয়ার সিঙ্গুলার, এখানে হলো প্লুরাল, ভুল। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সব মিল থাকতে হবে। তাহলে অ্যান্সার একটাই এখানে। এটা একদম লজিক্যালি, কোনো গ্রামার টামার ছাড়াও আপনি সলিউশন করতে পারেন, দেখি চিনতে পারবেন। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। প্রশ্নটা মনে হয় আমরা বুঝতে পারছি। ওকে, এই বিসিএস এর সবচেয়ে সুন্দর প্রশ্ন হলো এই প্রশ্নগুলো। সাবমেরিনের কথা বলছে, ডিপড, ডুবে গেছে। টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড আমরা জানি এটা এমন একটা ভার্ব, স্টপ, অ্যাভয়েড, স্টার্ট, এই শব্দগুলো এমন একটা ভার্ব যাদের পরে জিরান্ট বসে। তবে ব্যাপারটা হলো এখানে দেখেন বাই দা এনিমি প্লেন, মানে এখানে রিসিভার একটা মোড আছে, মানে প্যাসিভ একটা মোড আছে। মানে বিষয়টা হলো দেখেন, সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড, এই সাবমেরিন নিজে দেখবে না, কিন্তু কার দ্বারা দেখতে বলছে? অন্য কেউ, অন্য কেউ দেখবে। তাহলে অন্যের দ্বারা যদি কাজটা হয়, এটা তো অ্যাক্টিভ হয় না, প্যাসিভ হয়। তাহলে এখন জিরান্ডের প্যাসিভ কি? তো আমরা জিরান্ডের প্যাসিভ হলো, আমরা জানি প্যাসিভ ভয়েস করলে বি দিতে হয়, আর জিরান্ডের ক্ষেত্রে বি এর সাথে আইএনজি যোগ করতে হয়, আর মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়, এই বিং প্লাস ভার্বের থ্রি। তাহলে অ্যান্সারটা হবে বিং সিন। আশা করি বিং সিন কেন হবে
বুঝতে পেরেছেন? আমরা লাইভ ক্লাসে দেখলাম মোটামুটি আমরা অনেকেই জয়েন করেছি, একটু শেয়ার করে দিবেন সবাই যেন মোটামুটি। সলিউশন তো আপনারা জানেন, অনেকেই জানেন, তারপরে সলিউশন দিচ্ছি, মূলত একটু অ্যানালাইসিস করে দিচ্ছি প্রশ্নগুলো কিভাবে আসে এই জায়গাগুলো আমরা একটু দেখব। জি, যারা আছেন স্যার আমাদের অনলাইন ক্লাস নেবেন প্লিজ। জি স্যার, সুযোগ থাকলে ইনশাল্লাহ নেব, ক্লাস নেব, দোয়া করবেন, অবশ্যই ক্লাস নেব। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন এটা কেন হবে। স্বাভাবিকভাবে এটার অ্যান্সারটা এটা হওয়ার কথা ছিল, কারণ আমরা জানি অ্যাভয়েডের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি হয়, অর্থাৎ জিরান্ড হয়। কিন্তু এখানে এই জিরান্ডটা সরাসরি বসানো যাবে না, জিরান্ডটা প্যাসিভ ফর্মে বসাইতে হবে, যেহেতু এখানে বলছে বাই দা এনিমি প্লেন, মানে অন্য কেউ দেখবে, কাজটা নিজে করবে না, অন্য কেউ দেখবে, তার মানে প্যাসিভ করে ফেলতে হবে। জিরান্ডের প্যাসিভ করার নিয়ম কি, বি এর সাথে আইএনজি হবে, ভার্বের থ্রি, তার মানে বি এর সাথে আইএনজি, এই হলো সি এর পাস্ট পার্টিসিপল হলো সিন। ওকে, পরে যাব। এই প্রশ্নটা আর এটা সেম, দেখেন ইন ফেয়ার অফ, আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সাধারণত এই আইএনজি যুক্ত ভার্বটা হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কেন হবে না? এই যে দেখেন এই অ্যান্সারটা কেন হয় না, হি এসকেপড এলসওয়্যার। ইন ফেয়ার অফ বলা হয়েছে বিং অ্যারেস্টেড, স্বাভাবিকভাবে তো অ্যারেস্টিং হওয়ার কথা ছিল, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি তাকে অ্যারেস্ট করা হবে, সে নিজেকে নিজে অ্যারেস্ট করবে না অন্য কেউ অ্যারেস্ট করবে? অ্যারেস্টের কাজটা তো আমরা নিজে সম্পূর্ণ করি না, অন্যের মাধ্যমে হয়, তাহলে এটা প্যাসিভ রিসিভার ফ্রম। তার মানে আমরা আপনাদেরকে শিখাইছি জেরান্ডের প্যাসিভ ফর্ম কি, একটা বি দিতে হয়, বি এর সাথে আইএনজি যোগ করতে হয়, বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে হলো এটা যদি আমরা প্যাসিভ করি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো অ্যান্সার। ওকে, এই যে বলা হয়েছে ডিডন্ট ফলো, আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি, আমার পাশ দিয়ে কে চলে গেছে, আমি ফলো করি নাই। বলছে ইট মাস্ট বি ওয়ার ওয়াজ, অবশ্যই এটা কি হবে, মাইট বি সজীব, এটা সজীব হবে, এটা অবশ্যই কে হবে, সজীব হবে। ইট ওয়ার হওয়ার তো সুযোগ নাই, ইট ওয়ার তো সজীব হয় না, ইট ওয়াজ এটা সজীব ছিল হওয়ার সুযোগ নাই, মানে হবে মাইট বি, পাশ দিয়ে যে গেছে এটা অবশ্যই সম্ভাবনা হতে আমরা কি ব্যবহার করব, মাইট বি, যেহেতু পাস্ট টেন্স, মে বি এটার পাস্ট ফর্ম হলো মাইট বি, সম্ভাবনা হতে আমরা মাইট বি ব্যবহার করব, কারণ আমরা তো কনফার্ম না, আই ডোন্ট ফলো, সেটা বলছে আমি ফলো করি নাই, তা 100% নিশ্চিত না, তাহলে মাস্ট বি হয় কিভাবে, মাস্ট কখন হয়, নিশ্চিততে ব্যবহার হয়, তার মানে সে ফলোই করে না যে লোকটা পাশ দিয়ে গেছে, তাহলে আনুমানিক বললাম যে এটা এমুখে হইতে পারে, রবিল স্যার হইতে পারে, তাহলে মাইট বি। যদি প্রেজেন্ট টেন্স হতো বলতেন মে বি, মে আমরা সম্ভাবনা হতে ব্যবহার করি বর্তমানে প্রেজেন্ট টেন্সে, আর মাইট বি এটা পাস্ট অতীত হয়ে গেছে, যেহেতু ডিড নট পাস্ট টেন্স। ওকে, পরের প্রশ্নটা আমরা যদি দেখি, শামিম ইজ মাই কলিগ, ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, এই যে এই জায়গায় যদি আমরা দেখেন যদি সিন্স থাকে আর যদি ফর থাকে, আমরা জানি এটা দুইটা টেন্স হতে পারে, যদি সিন্স থাকে ফর থাকে দুইটা টেন্স হতে থাকে। বাংলাতে যাবত দরিয়া হতে থেকেছে পঞ্চমী বিভক্তি, যাবত দরিয়া হতে থেকেছে পঞ্চমী বিভক্তি, সেই ক্ষেত্রে আমরা বলি না 5 দিন যাবত কাজ করছি, 3 ঘন্টা যাবত পড়িতেছি, সকাল হতে বৃষ্টি হচ্ছে, এই জাতীয় সেন্টেন্স। আমি তাকে 10 বছর যাবত চিনি, আমি তাকে 10 বছর যাবত বা 10 বছর ধরে জানি, তো যাবত দরিয়া হতে থেকেছে, এগুলো হলো পঞ্চমী বিভক্তির ব্যবহার, এগুলো সিন্স আর ফর ব্যবহার হয়, এগুলো সিন্স আর ফর ব্যবহার হয়। তো এখানে যেহেতু বলছে 10 ইয়ার্স, এই জন্য ফর ব্যবহার করছে। এখানে যদি 1990 সাল হতো তাহলে সিন্স হতো, যেহেতু ফিক্সড নাম্বার। ওকে,
তাহলে এখন কথা হলো এই হ্যাভ নোন হলো কেন? স্বাভাবিক নিয়ম, সিন্স আর ফর যদি থাকে দুইটা টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটা টেন্স হয়। দেখেন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্সের মধ্যে থাকবে অ্যান্সার। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট, তবে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ হওয়ার তো কোনো চান্স নাই, কারণ সাবজেক্টটা তো আমি তাকে চিনি, আমারে অন্য কেউ চিনে, আমি অন্যের মাধ্যমে চিনা জানা এমন কিছু বলে নাই। সরাসরি আমি চিনি, আমি করি, তাহলে আমি নিজে করি, প্যাসিভ করার কোনো দরকার নেই। মানে ডুয়ার, সাবজেক্ট হলো ডুয়ার, রিসিভার না। মানে যে নিজে কাজ করে সে হলো ডুয়ার, মানে এটা অ্যাক্টিভে লিখতে হয়। তাহলে এটা সে নিজে দেখছে, নিজে কাজ করছে, প্যাসিভের দরকার নেই। তাহলে আমি তাকে 10 বছর যাবত চিনি বা জানি, তাহলে আমরা কি বলবো? হ্যাভ নোন। তাহলে হ্যাভ বিন নোন হবে না, যেহেতু এটা প্যাসিভ ফর্মে কথা আছে। আর এখন কথা হলো অপশনে যদি এমন থাকতো যে হ্যাভ বিন নোয়িং পারফেক্ট কন্টিনিউয়াস থাকতো, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনটা অ্যান্সার দিতেন? তাও প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার দিতেন, কারণ এই নো শব্দটার আমরা কন্টিনিউয়াস করতে পারি না। ধরেন প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাও প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার হতো, মানে এটাই অ্যান্সার হইতো। কারণ এই ভার্বটা নো শব্দটার কি হয় না, কন্টিনিউয়াস টেন্সে বসে না। যেমন লাভ, লাইক, নো, ফিল, মিস, এই শব্দগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে না। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না করে আমাদের কি করতে হবে? পারফেক্ট টেন্সই করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কি করতে হবে। আর প্যাসিভ হওয়ার তো কোনো চান্সই নাই, যেহেতু উনি নিজে বলছে, নিজে করে, ডুয়ার। ওকে, আমরা পরের প্রশ্নগুলো দেখি। এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সোয়ালস ডাউন হবে, দ্য ভ্যালি, এটা কবিতার একটা সরাসরি লাইন দেওয়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আপনার মুখস্থ রাখতে হবে। সোয়ালস ডাউন টু দ্য ভ্যালি, ভ্যালিতে ছড়িয়ে ছিটিয়ে পড়া, বিক্ষিপ্ত ভাবে কোনো কিছু পড়া, তাহলে ডাউন হবে, এটা অ্যান্সার। ওকে, দেয়ার ইজ এ কফি শপ, পরের প্রশ্ন, দেয়ার ইজ এ কফি শপ, এটা একটা প্রেপোজিশনের ব্যবহার। এটা এমন না যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা কমন সেন্স ইউজ করে ইউজ করবেন। এখানে দুইটা প্রেপোজিশন কারেক্ট অ্যান্সার মোটামুটি দেওয়া আছে, একটা হলো অন আর একটা হলো অ্যাক্রস। আপনি অ্যাক্রসটা দাগাইতে পারবেন, একটু বুঝে নেন, প্রশ্ন না বুঝে সমালোচনা করার দরকার নেই। এই অ্যাক্রস মানে হলো, ধরেন রাস্তা, এটা বলছে দেয়ার ইজ এ কফি শপ, মানে রাস্তার ওই পারে, হয়তো রাস্তার এই পারে একটা কফি শপ আছে, এটা তারা বলছে, এটা হলো কফি শপ। রাস্তার ওই পারে মানে ক্রস দিয়ে ওই পারে, বিপরীত পাশে যদি কোনো কিছু থাকে এটাকে অ্যাক্রস বলা হয়। নদীর ওই পারে, রাস্তার ওই পারে, তাহলে অ্যাক্রস টু দ্য স্ট্রিট, রাস্তার ওই পারে কফি শপ আছে। আর যদি অন শব্দটা ব্যবহার করেন, তাহলে অর্থটা হলো রাস্তার পারে, মানে রাস্তার ধারে। রাস্তার উপরে যে অন হবে এমন না, কিন্তু কিন্তু এটা যথাযথ একটা ব্যবহার হলো, এটা অ্যাক্রস দা আওয়ার। আমরা আশা করি এটাই অ্যান্সারটা ইনশাল্লাহ নিবে। তারপরে পিএসসি ব্যক্তিগত মতামত, ওনারা জানে ওনারা কোন অ্যান্সারটা সিলেক্ট করছেন। এটা হলো পারে, যেমন কোনো কিছু তীরে অর্থে, পারে অর্থে আমরা, দাঁড়ে অর্থে আমরা অন ব্যবহার করতে পারি। আর এটা হলো রাস্তার বিপরীত পাশে, তার মানে এই অ্যান্সারটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপর পিএসসির এখতিয়ার, ওনারা যেটা সহি মনে করে, শুদ্ধ মনে করে তারা নেবে, কারণ তারা বিজ্ঞ মানুষ, তারা আমাদের চেয়ে ভালো জানে। ওকে, রাস্তার পাশে বললে আমরা পাশাপাশি এক সাইডে যদি বলে আমরা অন ব্যবহার করবো, আর রাস্তার বিপরীত পাশে, ওই পাশে, তাহলে আমরা অ্যাক্রস ব্যবহার করব। অ্যাক্রস বলতে রাস্তার পাশে না, রাস্তার ওই পারে। এটা একটা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচের ব্যাপার। দেখেন, হি হ্যাজ টোল্ড মি, অবজেক্ট হলো ফার্স্ট পারসন, আমাকে বলেছিল। হি উইল গো, বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। আর বাকিগুলোতে দেখেন টেন্সগত অনেক বিশাল প্রবলেম, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে বাকিগুলো সেম টেন্স, ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স করা যায়, মানে অক্ষত থাকে, কোনো পরিবর্তন করতে হয় না। প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় ডিগ্রির ক্ষেত্রে, এটা হলো রুলস। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নটাকে অ্যান্সার দিব। আর বাকিগুলোতে দেখেন একটু একটু প্রবলেম আছে সব জায়গাতে এরকম ভাবে। ওকে,
তাহলে এই অ্যান্সারটাকে আমরা কারেন্সি দেখাবো। ডিগ্রি ক্লাসগুলো একটু করে নিন, এখন যেহেতু ডিগ্রি থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে বা ন্যারেশন থেকে বিভিন্ন প্রশ্নগুলো আসে, এটা ন্যারেশনের ব্যবহার। আর এটা হলো ড্যাংলিং মডিফায়ারের ব্যবহার, পার্টিসিপলের ব্যবহার, যার সম্পর্কে তথ্য দেয়। ড্যাংলিং মডিফায়ারের একটা বৈশিষ্ট্য, পার্টিসিপলের একটা বৈশিষ্ট্য, উনি যার সম্পর্কে তথ্য দেয় উনি তার পাশে বসে। ধরুন এখানে বললো দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুমটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, কেন অন্ধকার হয়ে গেছে, কি কারণে অন্ধকার হয়ে গেছে, এটা এখানে বলে এক্সপ্রেস করা আছে বাই সুইচিং অফ। সুইচিং অফ মানে হলে বন্ধ হওয়ার কারণে, অল দ্য লাইটস। তার মানে এটা বন্ধ হয়েছে কেন, হোয়াই প্রশ্ন করা হয়েছে, কিভাবে। তার মানে এটার কারণটা এখানে এটার পাশে উল্লেখ করা হয়েছে। অন্ধকার হয়ে গেছে কি কারণে, সুইচিং অফ। মানে এটা হলো পার্টিসিপলের একটা বৈশিষ্ট্য, যার সম্পর্কে তথ্যতে তার পাশে বসে। ড্যাংলিং মডিফায়ারের ব্যবহার এটা। ওকে, পরে প্রশ্ন আমরা যাব। এই ব্যাপারটা হলো কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স হলো তিনটি। কন্ডিশনাল সেন্টেন্স হলো তিনটি। তো কন্ডিশনাল সেন্টেন্সের শর্ত হলো ইফ উজ্জ থাকে, সরি ইফ দিয়ে শুরু হয়। কন্ডিশনাল সেন্টেন্স হলো ইফ দিয়ে শুরু হয়। কখনো যদি ইফ উজ্জ থাকে, কখনো যদি ইফ উজ্জ থাকে, তাহলে এই কন্ডিশনালের ভার্বটা আগে চলে আসে, অর্থাৎ সাবজেক্টের আগে চলে আসে। ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখি এখানে, এইভাবে দেখেন, ইফ আমি একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। আমি যদি একটা সেন্টেন্স লিখি এইভাবে, if I had much money, আপনি বলতে পারবেন would have প্লাস বাড়বে 3। আপনি আবার বলতে পারবেন could have প্লাস বাড়বে 3। আপনি বলতে পারবেন might have প্লাস বাড়বে 3। তিনটা অ্যান্সার। এটা হলো কন্ডিশন যেহেতু তিনটা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশনের ব্যবহার হলো হ্যাড প্লাস বাড়বে 3, হ্যাড প্লাস বাড়বে 3, এটা হলো থার্ড কন্ডিশন। এটা থার্ড কন্ডিশন থেকে প্রশ্নটা আসছে। তো আমরা আগেই তো বললাম ইফ যদি এখানে উজ্জ রাখেন, এই ইফ যদি এখানে উজ্জ রাখেন তাহলে এই হেডটা আগে চলে আসবে। তাহলে দেখেন হেড প্লাস বাড়বে 3, তাহলে হেডটা আগে চলে আসছে। আর এই দিক দিয়ে আছে হলো দেখেন উড হ্যাভ, কুড হ্যাভ বাড়বে 3, এটা কিন্তু হেডের হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখেন কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ প্লাস বাড়বে 3। তাহলে এটা থার্ড কন্ডিশনে আছে আর হেডটা আগে আছে। হেডটা আগে আছে কেন, এখানে ইফটা উজ্জ আছে। আর বাকিগুলোতে দেখেন কোথাও না কোথাও ভুল আছে। কেন ভুল আছে, এদিক দিয়ে দেখা লেখা আছে হলো থার্ড কন্ডিশন আর এখানে লেখা আছে হলো সেকেন্ড কন্ডিশন। আর এটা তো সেন্টেন্সে হয় না, ইফ উজ্জ রাখছে, সাবজেক্ট নাই, কিছুই নাই, সেন্টেন্সই তো হয় নাই। এখানে আছে হলো হ্যাড বিন, থার্ড কন্ডিশন, এতটুকু ঠিক আছে, কিন্তু এই জায়গায় ঠিক নাই। উড হ্যাভ এর পরে একটা বাড়বে 3 থাকার কথা ছিল। ওই যে দেখেন উড হ্যাভ এর পরে বাড়বে 3 থাকার কথা ছিল, তার এই সেন্টেন্স গুলো ভুল। এটা থার্ড কন্ডিশনের ব্যবহার। ওকে, আমরা পরের পার্টে যাব। আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ সব ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে অপশনে যদি তিনটাই থাকে উড হ্যাভ দিবেন, অপশনে যদি তিনটাই থাকে উড হ্যাভ দিবেন, সেফ জোনে থাকবেন। ওকে, এটা আসলে বোথের ব্যবহার। বোথের পরে নাউনটা কি হয়, প্লুরাল হয়। বোথ দ্য সাইড অফ দ্য রোড, তাহলে দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ, দা বোথ হবে না।
তাহলে এখানে কমা হওয়ার তো কোনো চান্স নাই। দেয়ার আর ট্রিজ অন আইদার সাইডস অফ দ্য, আইদার সাইডস হবে না, দুইটা পাশে যেহেতু বলছে রাস্তার দুই পাশে, তা আইদার তো দুইজনের মধ্যে একটা ব্যবহার হয়, নাইদার মানে দুইজনের মধ্যে কোনোটাই নাই, আইদার মানে দুইজনের মধ্যে একটা, তার মানে হলো এটার কোনো চান্সই নাই, ভুল প্রয়োগ। বোথ আবার সাইড হয় কিভাবে, যেহেতু উভয় পাশ বুঝাইছে, তাহলে আমরা বলবো বোথ দ্য সাইডস, তাহলে এটা অ্যান্সার। ওকে, আর এখানে তো দা বোথ হওয়ার কোনো চান্স নাই। ওকে, এই প্রশ্নটা পিএসসির একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা ওনারা ওনাদের মতো করে দিয়েছে, একটু ডিপ্লোমেটিক অথবা কোনো একটা জায়গায় ভুল হলো, সেটা হলো এই বয়স ছাড়া শব্দের অর্থ হলো খুবই কোলাহলপূর্ণ, আনন্দপূর্ণ মুহূর্ত, আনন্দঘন মুহূর্ত, শব্দ অনেক হই উল্লাহ করছে, এরকম একটা শব্দ হলো বয়স ছাড়া। তার মানে এটার অ্যান্টোনিম চাইছে, বিপরীত শব্দ চাইছে। এই চেয়ারফুল শব্দের অর্থ হলো আনন্দ করা, তার মানে এটা এটার সমার্থক শব্দ, এই শব্দটা অ্যান্সার হবে না। যদি এখানে আমাদের ওই জায়গায় একটু কারেকশন, কোনো কারণে একটা ভুল দেওয়া ছিল, এই অ্যান্সারটা হবে না, কোনোদিনই এটা সম্ভব না। কারণ বয়েজ ছাড়াস মানে হলো অনেকটা আনন্দঘন, অনেকটা হইচইপূর্ণ, উৎসব মুখর এরকম। তাহলে চেয়ারফুল এটার সমার্থক শব্দ। নয়েজি এটাও শব্দ কোলাহলপূর্ণ, এটা অ্যান্সার হওয়ার সুযোগ নেই। রুলি মানে হলো যিনি শাসন মেনে চলে, আনরুলি মানে হলো যা মেনে চলে না, অর্থাৎ ডেসপারেট ভাবে চলছে, অনেকটা আনন্দঘন এরকম কিছু। আর এখানে একটা যে শব্দ দেওয়া আছে কুইট, এই শব্দটার অর্থ হলো লিভ, ত্যাগ করা। তবে এই শব্দটার স্পেলিং যদি এমন হতো, যদি এমন হতো স্পেলিংটা কিও ইটি কোয়েট, তাহলে এটার অর্থ হতো শান্ত, নীরব, একদম শান্ত মেজাজের, শান্তপূর্ণ, শান্তিপূর্ণ। তাহলে এই ওয়ার্ডটার অ্যান্টোনিমস এই ওয়ার্ডটা হতো, কিন্তু এখানে কিন্তু একটা ই নাই, সম্ভবত এটা কোনো কারণে পেইন্টিং বা যে কোনো কারণে একটা মিস আছে। কারণ এই ওয়ার্ডটার মানে হলো কোনো কিছু ত্যাগ করা, এই কোয়েট মানে হলো শান্ত, আর এই কোয়েট মানে হলো সম্পূর্ণরূপে, এই কোয়েট হলো কোয়াইট সম্পূর্ণরূপে, কোয়েট হলো শান্ত, আর এই কুইট হলো ত্যাগ করা। তার মানে সম্ভবত কোন একটা ভুলের কারণে এটাই অ্যান্সারটা, স্পেলিং ভুল আসছে, এখানে একটা ই আছে। এখন পিএসসি তো মোটামুটি আমাদের অ্যানাউন্স করেই দিয়েছে, প্রশ্নে ভুল থাকা মানে হলো এটা কাউকে বঞ্চিত করা হবে না, এবার সবাইকে দেওয়া হবে, তাহলে তো আমরা বেনিফিটেড। তা আমাদের যতটুকু ধারণা এই প্রশ্নটাই কারেক্ট অ্যান্সার, হয়তো স্পেলিং ভুল আছে এটাতে, এটা হলো এটার অ্যান্সার। আর এই কোয়াইট মানে হলো সম্পূর্ণরূপে, পুরোপুরি, কুইট হলো ত্যাগ করা। প্লাজিয়ারিজম শব্দ টার্মটা খুব জনপ্রিয় একটা টার্ম, সবাই জানেন। কারোর আইডিয়া, কারোর ধারণা, কারো বই পুস্তক, নিজের অন্যের ধারণাটা নিজের নামে চালিয়ে দেওয়া, অন্যের বই থেকে কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া, অন্যের কথাকে নিজের নামে এরকম কোন একটা আইডিয়া চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় প্লাজিয়ারিজম। তার মানে হলো এরকম একটা ইউজিং সামওয়ানস আইডিয়াস, সামওয়ান আইডিয়াস অ্যাজ ওন ওয়ান, নিজের নামে চালিয়ে দেওয়া, অন্যের মাল নিজের বলে চালিয়ে দেওয়া, তার সাহিত্যকর্ম লেখার ক্ষেত্রে, চিন্তাধারার ক্ষেত্রে, এটা হলো প্লাজিয়ারিজম। ওকে, আমরা পরের প্রশ্ন মনে দেখতে পারি। সাহিত্যের প্রশ্ন, সাহিত্যের যে প্রশ্নগুলো আসছে, যারা 46 এর স্টুডেন্ট আমার সামনে যদি কেউ উপস্থিত থাকেন, আমার মনে হয় খুব ভালোই জানেন, কোনো সিঙ্গেল ওয়ার্ড আমাদের বোর্ডের লেখার বাইরে ইনশাল্লাহ আসে নাই, একদম বোর্ডে এখন বলে দিয়ে যাচ্ছি, লাইভ রেকর্ড আছে, যারা আমাদের ক্লাস আছে রেসপন্স করে জানাবেন, অথবা খাতা ওপেন করে দেখবেন, যতগুলো শব্দ বোর্ডে লিখছি হুবহু এই প্রশ্নগুলো এইভাবে আসছে। হয়তো আমরা অনেক বেশি পড়াইছি, 6টা ক্লাস নিছি, ইনশাল্লাহ আমাদের ক্লাস থেকে এই প্রশ্নগুলো হুবহু এইভাবে আসছে, একদম সরাসরি লেখা ছিল, একদম বোর্ডে লিখে দিয়েছিলাম। আর টেল অফ টু সিটিজ, দুইটা শহরের কথা বলা ছিল, লন্ডন এবং প্যারিস। এটা চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস। চার্লস ডিকেন্স, চার্লস ডিকেন্স পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ঔপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের একজন ঔপন্যাসিক চার্লস ডিকেন্স। তার শ্রেষ্ঠ একটা উপন্যাস হলো আর টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশনস।
যারা 46 এর স্টুডেন্ট আছেন তারা জানেন আমি একদম তালিকা ধরে নাম লিখে দিয়েছিলাম, এ টেল অফ টু সিটিজ, গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট। আর এখানে লিখে দিয়েছিলাম ছোট্ট করে এ টেল অফ টু সিটিজ, দুইটা সিটির কথা বলা হয়েছে, লন্ডন এবং প্যারিস। এই হলো লন্ডন প্যারিস, বোর্ডের লেখা হুবহুব এই প্রশ্ন আসছে, একদম বোর্ডে লিখে দিয়েছিলাম, যারা ক্লাস করছেন তারা জানেন, একদম ডকুমেন্ট লেখা আছে আপনার খাতায়। ফেলটি, দ্য নেম ইজ ওমেন্ট, এটা হ্যামলেট গল্পের হ্যামলেটের একটা বিখ্যাত কোটেশন, শেক্সপিয়ারের বিখ্যাত একটা নাটক। এখানে যদিও সবগুলি শেক্সপিয়ারের নাটক, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো, এবং সবগুলি ট্র্যাজেডি। শেক্সপিয়ারের কালজয়ী বিখ্যাত হ্যামলেট একটা ট্র্যাজেডি, সবগুলি ট্র্যাজেডি। এর মধ্যে হ্যামলেট গল্পের থেকে নেওয়া হলো ফেলটি, এবং এই ফেলটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন হিসাবে আসে, এটা পরীক্ষায় আসে। টিওয়াই আছে, অনেস্টি, পিউরিটি, সিউরিটি, টিওয়াই শব্দটা নাউন। এটা অনেকে আমাদের বইয়ে, বিশেষ করে আমাদের বইটাতে একটু কারেকশন করে নেবেন, কোন একটা কারণে এটা অ্যাডজেক্টিভ লেখা আছে, প্রশ্ন ব্যাংকটাতে আপনি কারেকশন করে নেবেন, এটা নাউন হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, পরের প্রশ্নটা লেখা আছে, এই যে দেখেন প্রশ্ন হুবহুব বোর্ডে লিখে দিয়েছিলাম। এই ডিকশনারি, ইংলিশ ডিকশনারি কে লিখছে? স্যামুয়েল জনসন। সেটা হলো বোর্ডের নাম্বার লিখে দিয়েছিলাম, 1755 সালে লিখছিল, মনে আছে কি আপনাদের? ডেট সকল লিখছিলাম যে স্যামুয়েল জনসন 1755 সালে ডিকশনারি লিখেছিলেন, এবং ডিকশনারির নামটা লিখে দিয়েছিলাম, এভাবে লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা? আর ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরকম ভাবে লিখে দিয়েছিলাম। এটা হলো অক্সফোর্ড স্যামুয়েল জনসনের প্রথম লেখা ডিকশনারি, একদম ডেট সকাল লিখছিলাম, 1755 সালে উনি লিখেছিলেন। ডিকশনারির নাম ছিল কি? আর ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তখন ডিকশনারির নাম অক্সফোর্ড ডিকশনারি ছিল না, ইংলিশ ডিকশনারি ছিল না। উনি যেটা লিখছে এটা ছিল হলো অক্সফোর্ড আর ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 1755 সাল, একদম বোর্ডে সাল তারিখ ডেট পর্যন্ত লিখে দিয়েছিলাম। এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি, তাকে বলা হয় ফার্স্ট লেক্সিকোগ্রাফার। ফার্স্ট লেক্সিকোগ্রাফার, যিনি ডিকশনারি রচনা করে ওনাকে লেক্সিকোগ্রাফার বলা হয়, কম্পাইলার বলা হয়। আর টি.এস. এলিয়টকে তো আমরা জানি মডার্ন যুগের একজন বিখ্যাত, টি.এস. এলিয়ট কবি, আধুনিক যুগের একজন আধুনিক কবি, শ্রেষ্ঠ কবি আধুনিক যুগে, ডব্লিউ.বি. ইয়ার্স, টি.এস. এলিয়ট। ওনার বিখ্যাত কবিতা হলো দ্য ওয়েস্টল্যান্ড, বোর্ডে লিখে দিয়েছিলাম আপনাদের, দ্য ওয়েস্টল্যান্ড তার বিখ্যাত কবিতা, তার বিখ্যাত কবিতা। যে উইলিয়াম কনগ্রিভের লেখা লিখে দিয়েছিলাম আমরা, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তার বিখ্যাত নাটক ছিল, কমেডি ছিল দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। জন ড্রাইডেন বিখ্যাত লেখক, ওনার বিখ্যাত লেখা হলো অল ফর লাভ, নাটক ছিল তার, বোর্ডে হুবহু লিখে দিয়েছিলাম আমরা। আর ওনার ডেট তারিখ ডিকশনারির নাম পর্যন্ত আমরা লিখে দিয়েছিলাম, যারা ক্লাস করেছেন তারা জানেন। পরেরটা পার্টটা দেখি, এই শব্দগুলো আমরা লিখে দিয়েছি, দেখেন সনেট, ব্যালাড, ইপিক, এই তিনটা পার্ট পোয়েট্রির অংশ থেকে আমরা পড়াইছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। এই পোয়েট্রি আমরা পড়াইছিলাম ড্রামাটিক মনোলগ, সনেট, ব্যালাড, তারপর পড়াইছি ইপিক, তারপর পড়াইছি হলো সনেট। এই শব্দগুলো কবিতার অংশ, আর গল্প হলো কবিতার অংশ না, দেখি তো বোঝা যাচ্ছে। মানে উনি অ্যান্সার না, উনি অ্যান্সার না, উনি অ্যান্সার না, তো ওনার সম্পর্কে ধারণা না থাকলে তো উনি অ্যান্সার, এটা তো আমরা জানি। তার মানে এগুলো কবিতার একটা পার্ট অফ পোয়েট্রি। পোয়েট্রিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়, ড্রামাটিক মনোলগ, ব্যালাড, ইপিক, এই প্রশ্নগুলো আমরা জানি। তো জানি না হলো এটা, টেল মানে গল্প স্বল্প, তাহলে এই গল্প হলো কবিতার অংশ না। ওকে, পরের প্রশ্ন, আই এম আ ম্যান মোর সিন্ড অ্যাগনিস্ট দেন সিঙ্গিং, যতটা পাপ করছি তার চেয়ে বেশি আমি পাপী, তার মানে এতটা সাফার করার কথা না আমার। তার মানে এই কথাটা কে বলছে? বৃদ্ধ বয়সে গিয়ে কিং লিয়ার বলছিল। শেক্সপিয়ারের বিখ্যাত একটা ট্র্যাজেডি কিং লিয়ার, এই গল্পে কিং লিয়ার এই কথাটা বলেছিল। মানে আমরা অনেক সময় আক্ষেপ করি যে এত শাস্তি পাইলাম, আমি তো এত শাস্তি পাওয়ার কথা না, এ হলো তার উক্তি। which even influenced the literature of the romantic period, একবারে সাল তারিখ রোমান্টিক পিরিয়ড লিখে দিছিলাম। এই রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল মনে আছে কিনা আপনাদের?
1798 সালে, আর এটার সাল তারিখটা এভাবে উল্টায় লিখে দিছিলাম 1789। এটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন। রোমান্টিক যুগের যত কবি, ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, লর্ড বাইরন, জন কিটস, পি.বি. শেলি, প্রত্যেকটা লেখক এই ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং এটা ইনফরমেশন দিয়েছিলাম রোমান্টিক যুগের কবিদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ অনুপ্রাণিত হয়েছিলেন, উৎসাহিত হয়েছিলেন এবং ফরাসি বিপ্লবীকে যোগদান করেছিলেন। এবং এটা বলেছিলাম কোন কবি কোন লেখক ফরাসি বিপ্লবের বিরোধিতা করেছিল, ক্লাসে বোর্ডে লিখে দিছিলাম। এই হলো ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন চলে আসছে দেখেন, বোর্ডে ট্রাম, ওয়ার্ড, সাল, তারিখ লিখে দিছিলাম। সবগুলো কবি ফরাসি বিপ্লব দ্বারা, ইংরেজি সাহিত্য অর্থাৎ রোমান্টিক যুগ পুরোটা ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং একজন ওয়ার্ডসওয়ার্থ এই যুদ্ধে গিয়ে যোগদান করেছিলেন। এই হলো ফ্রেঞ্চ রেভলিউশন, এই ফরাসি বিপ্লব, এই রোমান্টিক যুগ এই ফরাসি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1789 সালে। আর 98 সালে শুরু হয় হলো রোমান্টিক যুগ, ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ যেটাকে বলা হয়, মানে মোটামুটি কবিতার স্বর্ণযুগ বলা হয় এটাকে। এলিজাবেথিয়ান যুগকে বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ, আর কবিতার স্বর্ণযুগ বলা হয় এই রোমান্টিক যুগকে। ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ দুইটা, সাহিত্যের স্বর্ণযুগ হলো এলিজাবেথিয়ান যুগ, আর কবিতার স্বর্ণযুগ হলো এই রোমান্টিক যুগ। ওকে, পরে পরে আমরা যেতে পারি। এ ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা? একজন আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে, একজন আমেরিকান নভেলিস্ট, যার জীবনকাল, যৌবনকাল, অর্থ, পয়সা পুরোটা মানবতার কাজে যোগদান করেছিলেন, মানবতার কাজে ব্যয় করেছিলেন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসাবেও কাজ করেছিলেন। পুরো লাইফটাই উনি অন্যের জন্য ব্যয় করেছিলেন। এমন একটা মানুষ আর্নেস্ট হেমিংওয়ে, একজন আমেরিকান ঔপন্যাসিক, কিন্তু পরবর্তী জীবনটা ছিল খুব হতাশার। উনি আত্মহত্যা করেছিলেন, সুসাইড করেছিলেন শেষ জীবনে। এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। প্রশ্ন এইভাবে আসে, আর্নেস্ট হেমিংওয়ে কিভাবে মারা গিয়েছিলেন, অর্থাৎ উনি সুসাইড করেছিলেন। ওনার বিখ্যাত একটা উপন্যাস হলো এ ফেয়ারওয়েল টু আর্মস, আর তার আরেকটা বিখ্যাত উপন্যাস হলো দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। তার বিখ্যাত দুইটা উপন্যাস, এ ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি। উনি আধুনিক যুগের একদম শ্রেষ্ঠ একজন ঔপন্যাসিক। যেমন কিছুক্ষণ আগে বলছিলাম চার্লস ডিকেন্স, ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ একজন ঔপন্যাসিক। আর উইলিয়াম সামারসেটকে আমরা চিনি, ডিএইচ লরেন্সকে আমরা চিনি, জেন অস্টেনকে আমরা চিনি, সামনে পাবো। পরের প্রশ্ন, ফেমাস স্যাটারিস্ট। এই যে বোর্ডে লিখে দিছিলাম একদম, এই যে সেটের আগের প্রশ্নটা কিন্তু বোর্ডে লিখে দিছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তারিখ সকাল সাল তারিখ লিখে দিয়ে রাখতেন। আর্নেস্ট হেমিংওয়ে বোর্ডে লিখে দিছিলাম আপনাদের। ফেয়ারওয়েল, এখন ভুবা বই লিখে দিছে ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস সরাসরি লিখে দিছি আপনাদের। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি বোর্ডে লিখে দিছে, দুইটা তিনটা প্রশ্ন লিখে দিছে, এখান থেকে প্রশ্ন আসছে ইনশাল্লাহ। এই যে পরের প্রশ্ন, ফেমাস স্যাটারিস্ট। আমরা বলছিলাম যে আপনাদের মনে আছে কিনা, পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্যাটারিস্ট, এমন একজন স্যাটারিস্ট জোনাথন সুইফট, যাকে স্যাটার করছে সেও রাষ্ট্র পুরস্কার দিছে। এরকম জনপ্রিয় ওয়ার্ল্ড ফেমাস একটা লেখক হলেন এই জোনাথন সুইফট। উনি স্যাটার করতেন, তার বিখ্যাত লেখা ছিল গালিভার ট্রাভেলস, মনে আছে কি আপনাদের? একদম বোর্ডে ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দিয়েছিলাম আমরা, এবং বোর্ডে লিখে দিয়েছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্যাটারিস্ট, রাজাকে নিয়ে ব্যঙ্গ করছিল গালিভার ট্রাভেলস। রাজাই বলছে খুব ভালো হয়েছে, এই গল্প বলছিলাম আপনাদেরকে। আর আলেকজান্ডার পোপ আমরা জানি, দ্য রেভ অফ দ্য লক তার বিখ্যাত লেখা। জন ড্রাইডেন, অল ফর লাভ তার বিখ্যাত লেখা। আর ওয়ার্ডসওয়ার্থ তো জানি, রোমান্টিক এজের একজন বিখ্যাত লেখক। তার মানে
ব্যঙ্গাত্মক বা স্যাটারিস্ট লেখক ছিলেন হলো জনাথন সুইফট। গালিভার ট্রাভেল ছিল তার বিখ্যাত লেখা। জি, একজন ভাই লিখছে, জি স্যার, সব পড়ানোর মধ্য থেকে আসছে। জি, ইনশাল্লাহ আসবে। পরে পাঠ, যারা ডকুমেন্ট আছে, খাতায় আছে, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, ইনশাল্লাহ পরবর্তীতে কাজে লাগবে। কোন শব্দ ইংলিশের কোন ক্লাসের বোর্ড আমাদের বোর্ড বাইরে বোর্ডে লিখছি এরকম শব্দ বাইরে কোন থেকে শব্দ আসছে কিনা। পরের প্রশ্ন, ইংরাজি সাহিত্যের গোল্ডেন এজ। আমরা আগেই বললাম ইংরাজি সাহিত্যের গোল্ডেন এজ হলো এলিজাবেথিয়ান যুগ। আর যদি বলছে ইংলিশ পোয়েট্রির সোনালী যুগ, কিছুক্ষণ আগে বলে আসছিলাম, ইংরাজি কবিতার যদি সোনালী যুগ হয় তাহলে এটা রোমান্টিক হবে। রোমান্টিক যুগ হবে যদি কবিতার স্বর্ণ যুগ হয়, সোনালী যুগ হয়। আর সাহিত্যের সোনালী যুগ আমরা বলছিলাম হলো এলিজাবেথিয়ান যুগ। এলিজাবেথিয়ান যুগ সম্পর্কে লিখে দিছিলাম, মনে আছে কিনা? গোল্ডেন এজ লিখে দিছিলাম ইংলিশ লিটারেচারের। ফার্স্ট ক্রিয়েটিভ এজ লিখে দিছিলাম, ফার্স্ট ক্রিয়েটিভ এজ, ফার্স্ট এজ অফ রোমান্টিসিজম লিখে দিছিলাম। এটাকে বলা হয় ফার্স্ট রোমান্টিক এজ, ফার্স্ট এজ অফ রোমান্টিসিজম, ফার্স্ট ক্রিয়েটিভ এজ, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই টার্মগুলো, এই অপশনগুলো আমরা লিখে দিছিলাম খাতায়। তো এখান থেকে প্রশ্ন আসে। পরে প্রশ্ন, এই লেখকের নাম মনে আছে কিনা আপনাদের? অরুন্ধতী রায়ের কথা, বিখ্যাত তার একটা লেখা মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, তার লেখা। ইন্ডিয়ান লেখক বলছে। দুইটা লেখক পড়াইছিলাম, ইন্ডিয়ান লেখক, মনে আছে নাকি? সালমান রুশদি, আহমেদ সালমান রুশদি, শয়তানিক ভার্সেস। আর অরুন্ধতী রায় লেখাই দিছিলাম আমরা। অরুন্ধতী রায়ের বিখ্যাত আমরা লিখে দিছিলাম হলো দ্য গড অফ স্মল থিংস, একদম বোর্ডে লিখে দিছিলাম। দুইজন লেখক পড়াইছিলাম, ইন্ডিয়ান লেখক, আহমেদ সালমান রুশদি আর অরুন্ধতী রায়। তার বিখ্যাত লেখা আসছে হলো মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। আর রিটার্ন অফ দ্য নেটিভস তো তার না। আর এই লেখাটার সম্পর্কে একটা তথ্য লিখে দিছিলাম বোর্ডে, দেখেন অপশন সহকার বোর্ডে আসছে। থিংস ফল অ্যাপার্ট, আফ্রিকান একজন সাহিত্যিক ছিল, ফাদার অফ আফ্রিকান লিটারেচার বলা হয় তাকে। চিনোয়া অ্যাচেভি একজন লেখক ছিল, নাইজেরিয়ান একজন লেখক। তার একটা বিখ্যাত লেখা ছিল থিংস ফল অ্যাপার্ট। আর এই লেখাটা লিখে দিয়েছিলাম। জোসেফ কনরাডের একটা বিখ্যাত লেখা, জোসেফ কনরাড, তার একটা উপন্যাস লেখা হলো হার্ট অফ ডার্কনেস। তা আমরা আহমেদ সালমান রুশদির লেখাটা আমরা পাইছি। উনি একজন ইন্ডিয়ান লেখক, আহমেদ সালমান রুশদি। মিডনাইট চিলড্রেন্স তার বিখ্যাত লেখা, আহমেদ সালমান রুশদির। আর এই লেখাটা হলো অরুন্ধতী রায়ের লেখা, বিখ্যাত লেখা। আর আছে কি? ওকে, যারা যেখান থেকে আপনার ক্লাসগুলো সত্যি খুব মনে রাখার মতো ছিল, খুব মিস করি। ধন্যবাদ ভাই আমাকে মিস করার জন্য। অরুন্ধতী রায়, ক্লাস কেমন লাগলো? 35টা প্রশ্ন ছিল। আশা করি মতামত জানাবেন। ক্লাস থেকে কেমন প্রশ্ন কমন পাইছেন? আমি যদিও সলিউশনে থাকতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। দুই একটা প্রশ্ন আপনাদের আগে একটু ভুল টাইপিং এর কারণে হোক, যে কারণে হোক, একটু ভুল অ্যান্সার পেয়েছিলেন। আমি চেষ্টা করেছি শুদ্ধ করে দিলে। আমার আজকে সলিউশন ক্লাস প্লাস যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন বিভিন্ন ব্রাঞ্চে, পামগেট, নীলক্ষেত, মিরপুর 10, আমাদের চক বাজার, প্রশ্ন কেমন লেগেছিল, কেমন কমন পড়েছিল জানাবেন। মিতা চলে আসছে। মিতা চলে এসেছে, আমাদের আপনাদের আরেক স্যার, খুব জনপ্রিয় একজন শিক্ষক, রবিউল স্যার, আপনাদের বাংলার রবিউল, খুবই এক্সপার্ট টিচার, খুব দক্ষ মানুষ। ইংলিশ স্যার দুইজনেরই চরিত্র থাকে। কারণ কি জানেন? কারণ বাংলা সাহিত্য চরিত্র আসে, ইংলিশ সাহিত্য চরিত্র আসে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিসিএস এর পক্ষ থেকে, কনফিডেন্সের পক্ষ থেকে, বিশেষ করে বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত, সব সময় পাশে থাকবেন। লিটারেচার সব কমন। কেন ভাই, সাধারণ গ্রামার কমন পড়ে নাই? 18টা 20টা কোশ্চেন যদি কমন পড়ে, আরো কমন লাগবে ক্লাসরুম থেকে। সারা বছর পড়বেন কি? ওকে, ভালো থাকবেন। 1 ঘন্টার উপরে আলোচনা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। মাসফি, থ্যাংক ইউ।